তো ঘাট প্লেসে সঠিকভাবে বার্থিং নেওয়ার জন্য ড্রাইভার সাহেব যে মুভমেন্টটা দেখাচ্ছেন একদম লাজবাব। ইস, এটার মূল্য হচ্ছে 40 টাকা। তো খেয়ে দেখা যাক কী টাইপের এটা। কোনো সময় দুর্ঘটনা হলে এগুলো খুলে নৌকা বানিয়ে যাত্রীদেরকে নিরাপত্তা দেওয়া যাবে। এই দুইটা সাইলেন্সার এক ইঞ্জিনের এবং এই দুইটা সাইলেন্সার এক ইঞ্জিনের। যদি সার্ভিসে ফেরাতে হয় অনেক পরিমাণ কাজ করতে হবে, যেটা এই পরিস্থিতিতে এসে আর সম্ভব না। এই যে এরিয়াটা, এদিকে মূলত পানি খুব কম, এজন্য কিন্তু আমাদের লঞ্চ ওই পাতারহাট থেকে ছেড়ে ডাইরেক্ট ওদিকে না গিয়ে অনেকটা পথ ঘুরে এসেছে এবং এইভাবে ঘুরে তারপরে যাবে। কিছুক্ষণ আগে সম্পদ লঞ্চ ছেড়ে গিয়েছে। তো দুর্ভাগ্য, আমার খুবই ইচ্ছা ছিল সম্পদ লঞ্চে করে ঢাকায় যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি পারিজাত লঞ্চে বরিশাল টু ইলিশা ভ্রমণ ভিডিও। তো আরে বাইরে আর এক মালে শুরু করছে। যাই হোক, তা আজকে এই লঞ্চে যাব। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:50, ঠিক 6টা বাজে ছেড়ে দিবে, অর্থাৎ 10 মিনিট বাকি আছে। তো অন্যদিকে বরিশালের আজকে প্রিন্স আওলাদ 10 এবং পারাবত 12 এম খান 7 এগুলো 5:30টার মধ্যেই ঘাটে এসে পৌঁছে গিয়েছে। তো এখানে বসে আর কথা বলতে পারতেছি না, লঞ্চের কেউ প্লাস এই কি বলবো স্টাফরা মাইক দিয়ে এমন শুরু করছে, এই যে বলা 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 বলা। যাই হোক, তো এখন উঠে পড়ি পারিজাত লঞ্চে। তো এই লঞ্চে ভ্রমণের অনেক ইচ্ছা ছিল আগের থেকেই। তো বরিশাল ঘাট থেকে এখন উঠতেছি পারিজাত লঞ্চে। এখানে যাত্রী ধারণ ক্ষমতা এবং লঞ্চের নিরাপত্তার জন্য যে সকল সরঞ্জাম রয়েছে সেগুলোর তথ্য দেওয়া আছে, আর লঞ্চের মাস্টার ড্রাইভারদের নামও লেখা আছে। পারিজাত লঞ্চের একদম আলনির উপরে আছি এখন, মানে হালের উপরে। এটা হচ্ছে পারিজাতের একটা এক্সট্রা প্রপেলর। তো এই প্রপেলরটাকে সামনে রেখে দেওয়া হয়েছে, আর যেহেতু এটা সি সার্ভে করা সেজন্য কিন্তু এই গেটগুলো এরকম। বাকি লঞ্চের দর্শক চলে আসলাম ইঞ্জিন রুমে, আর এই ইঞ্জিনগুলোকে বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করে স্টার্ট করা হয়। তো ইঞ্জিন চালক 2 জন স্টার্ট করতেছেন, একজন ব্যাটারিতে লাইন দিল, আরেকজন কিন্তু ডান পাশের ইঞ্জিন স্টার্ট করতেছে। তো এই যে স্টার্ট হয়ে গেল, যদিও তেমন একটা আওয়াজ শোনা যায়নি এখানে। তো এই ইঞ্জিনগুলো হচ্ছে ডেট্রয়েট ডিজেল ইঞ্জিন। প্রত্যেকটা ইঞ্জিনে 8টি করে সিলিন্ডার রয়েছে, 2 লাইনে সারিবদ্ধভাবে সাজানো, যার কারণে 2 পাশ থেকে 2টি সাইলেন্সের উপরে উঠে গিয়েছে। তো মোটামুটি ছোটোর ভিতরে এগুলো ভালো রকমের আরপিএম তুলতে সক্ষম। তো যদিও এই ইঞ্জিনগুলোর হর্স পাওয়ার এবং আরপিএম সম্পর্কে আমার ভালো ধারণা নেই, আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন। তো ঠিক 6টা বাজে পারিজাত লঞ্চ বরিশাল ঘাট থেকে ছেড়ে দিল। এক মুহূর্ত দেরি করে নাই বলতে পারেন, একদম ঠিক 6টা বাজে ছেড়ে দিল। সাথে সাথে ভোলার উদ্দেশ্যে যেটা ছেড়ে যাবে ML সাইপ্রাস। তো সাইপ্রাসও ছেড়ে দিয়েছে একসাথেই পাশাপাশি। ড্রাইভার সাহেব অত্যন্ত দক্ষতার সাথে লঞ্চকে পরিচালনা করতেছেন হুইল ঘুরিয়ে ঘুরিয়ে, এবং যতটুকু প্রয়োজন ইঞ্জিন রুমে টেলিগ্রাফের মাধ্যমে সংকেত পাঠাচ্ছেন যাতে ইঞ্জিনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। ঘাটে একের পর এক লঞ্চ রয়েছে যেগুলো সিরিয়ালে টাইম মেনটেন করে ছেড়ে দিতে থাকবে বলার উদ্দেশ্যে, আর
ঢাকা থেকে আসা প্রিন্স আওলাদ 10, পারাবত 12 এবং এম খান 7 এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত আছে এবং এগুলো আজকে রাত্রে আবার ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো ভোরের আলো ফুটলেও এখন পর্যন্ত পরিপূর্ণ সূর্য উদয় হয় নাই। ডেল্টা এলপিজি গ্যাস, অর্থাৎ ডেল্টা কোম্পানির গ্যাস। এটা বড় বড় 2টা সিলিন্ডারবাহী একটা জাহাজ যাচ্ছে। আর এখন কিন্তু সূর্যের উকি ঝুঁকি টের পাওয়া যাচ্ছে। দেখেন মেঘের ফাঁক থেকে আস্তে করে হাঁসের ডিমের কুসুমের মতো সূর্য উকি দিচ্ছে। এরকম সকাল সকাল নদী ভ্রমণের মজাই আলাদা। তো বেশ উপভোগ্য হবে আশা করি পুরো ভ্রমণটা। আর যেহেতু ছোট বডি, তো হুইলের মাধ্যমে লঞ্চকে পরিচালনা করা হয়। আমরা একটু মাস্টার ব্রিজে ঘুরে দেখি। সামনেই দেখতে পাচ্ছেন হেডলাইট। বরিশাল থেকে তুমুল গতিতে ছুটে আসতেছে একটা স্পিড বোট। প্রিয় দর্শক, ভালো রকম স্রোতের বিপরীতে চলতে হচ্ছে পারিজাত লঞ্চকে। লঞ্চের সামনে প্রচুর পরিমাণে পানির থ্রাস্ট হচ্ছে এবং আমরা এখন বেলতলা খেয়াঘাট অতিক্রম করতেছি। আর এই যে দেখেন সেই বহুদিন যাবৎ পড়ে থাকা সুন্দরবন 11কে দেখা যাচ্ছে। সুন্দরবন 11 ঢাকা, বরিশালটা উঠে গিয়েছে লেখাটা। তো খুবই বাজে অবস্থায় লঞ্চটা পড়ে আছে। পড়ে থাকতে থাকতে শ্যাওলা পড়ে গিয়েছে। এর আগেও একদিন দেখিয়েছি আপনাদেরকে। তো এটা এখন আর্জেন্ট কোনোভাবেই সার্ভিসে ফেরার অবস্থায় নেই। যদি সার্ভিসে ফেরাতে হয় অনেক পরিমাণ কাজ করতে হবে, যেটা এই পরিস্থিতিতে এসে আর সম্ভব না। আর এই মুহূর্তে দিনের আলো পরিপূর্ণ ফুটে গিয়েছে এবং আমাদের পারিজাত লঞ্চও ভালো রকম গতির সাথে চলতেছে। ঘড়িতে এখন 6:15 বাজে, অর্থাৎ বরিশাল ঘাট থেকে ছেড়ে এই বেলতলা খেয়াঘাট পর্যন্ত আসতে আমাদের 15 মিনিট সময় লেগেছে। আর সূর্য দেখেন কত চমৎকারভাবে তাকিয়ে আছে। সকালের মিষ্টি রোদ এবং নদীর ঠান্ডা আবহাওয়া, একটা চমৎকার ফিলিংস পাইতেছি, যেটা অসাধারণ। বরিশালের কীর্তনখোলা নদীর বাঁকে বাঁকে রয়েছে অপরূপ সৌন্দর্য। দেখেন এই তালতলির মোড়, নদীর পার, এই যে চর রয়েছে, এখানে প্রচুর পরিমাণ কাশফুলের গাছ। চমৎকার একটা সৌন্দর্য এখানে। আর এই কীর্তনখোলা নদীর বুক চিরে এগিয়ে চলছে আমাদের আজকের সফর সঙ্গী এমভি পারিজাত লঞ্চ। নদীতে প্রচণ্ড স্রোত। তো স্রোতের বিপরীতে চলতে গিয়ে কিন্তু অনেকটা ভালো কষ্ট হচ্ছে ইঞ্জিনের এবং লঞ্চটাকেও ভালো বেগ পেতে হচ্ছে। আর যেহেতু লঞ্চটা পাতারহাট ইলিশা যাবে, যার কারণে কিন্তু বেশ কিছু মালামালও বহন করেছে, কাঁচামাল, শাক, বিভিন্ন সবজি। আর লঞ্চটাতে 2 তলা এবং নিচতলা উভয় শ্রেণীতেই কিন্তু সেম ক্যাটাগরির সোফা দেওয়া আছে। তো যেহেতু ভিতরে মানুষজন বসা, সেহেতু আমি ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়াটা শোভা পায় না, ভালো দেখা যায় না আর কি। মহিলারা আছে, পুরুষরা আছে, সেহেতু। তো
উভয় শ্রেণীতেই অর্থাৎ নিচতলা এবং দোতলা উভয় জায়গাতেই সেম ক্যাটাগরির সোফা দেওয়া আছে এবং বসতেও বেশ আরামদায়ক। আমি দোতলায় বসেছি। আর এই হচ্ছে নিচতলার রিভার সাইড, মানে করিডোর হাঁটার জন্য। এই করিডোর ধরেই একদম পেছনে চলে যাওয়া যায়। আর পেছনেই রয়েছে ইঞ্জিন রুম। এখানে প্রচণ্ড আওয়াজ আছে। এই হচ্ছে ইঞ্জিন রুম। আগেও একবার ইঞ্জিন রুম দেখিয়েছি, তারপরে আবার দেখাচ্ছি। আর এই ইঞ্জিনগুলো দেখতে বরিশালের লঞ্চের ইঞ্জিনের গিয়ার বক্সের মতো লাগে কিছুটা, তারপরেও ভালো গতি রয়েছে ইঞ্জিনের। ইঞ্জিন রুমের পরে পেছনে চলে আসলে এখান থেকে প্রপেলার থ্রাস্ট দেখা যাচ্ছে। ভালো গতির সাথেই চলতেছে লঞ্চটা। এবং এই যে দেখতে পাচ্ছেন সুকান শেফ। তো এখান থেকে দ্বিতীয় তলায় উঠে যাওয়া যায়, সেটা একটু আমরা পরে যাব। আর এইদিকে আছে এখানে হচ্ছে দোকান। এ জায়গায় সব ধরনের খাবার দাবার এবং কফি প্লাস অনেক রকমের খাবারের আইটেম পাওয়া যায়। কেক, পানীয়, তারপরে রুটি দিয়ে স্যান্ডউইচ টাইপের একটা বানানো আছে ডিম দিয়ে। আর নিচতলায় মাঝ বরাবর হচ্ছে দ্বিতীয় তলায় যাওয়ার সিঁড়ি। এখানে আবার বাসের অ্যাড দেওয়া আছে। তো এই সিঁড়ি দিয়েও দুই তলায় আসা যায়, আবার পেছন দিক দিয়েও যাওয়া যায়। এই হচ্ছে কেবিন জোন। এখানে বেশ কিছু কেবিন আছে, তো ডাবল সিঙ্গেল। আপনি এই লঞ্চে কেবিনেও ভ্রমণ করতে পারবেন। আর এই দিক থেকে গেলে একদম সামনে হচ্ছে মাস্টার ব্রিজ, ড্রাইভিং রুম। তো মাস্টার ব্রিজে চলে আসলাম। আর সূর্যের আলো এখন কিছুটা একটু তাপ লাগতেছে শরীরে, এবং সামনেই দেখতে পাচ্ছেন চরমনাই মাদ্রাসা। আমরা এখন চরমনাই মাদ্রাসার সামনে থেকে অতিক্রম করব। ঘড়িতে এখন 6:45 বাজে, অর্থাৎ বরিশাল ঘাট থেকে চরমনাই আসতে আমাদের 45 মিনিট সময় লেগেছে। এবং এখানে আছে রাডার, জিপিএস এর অ্যান্টিনা এবং একটা মাইক, যার দ্বারা সামনের কোনো জাহাজ বা নৌকাকে সতর্ক করা হয়। তো এখন আমরা চরমনাই মাদ্রাসা অতিক্রম করতেছি। আর এই হচ্ছে চরমনাই মহিলা মাদ্রাসা। এবং ঠিক এর এই পাশটায় হচ্ছে চরমনাই জামিয়া রশিদিয়া আলিয়া মাদ্রাসা, মানে পুরুষ মাদ্রাসা আর কি এটা। তো বিশাল এরিয়া নিয়ে চরমনাই মাদ্রাসা। আমরা এখন মাদ্রাসার সামনের থেকে অতিক্রম করতেছি। দোতলার একদম পেছনে এখানে একটা বেসিন, একটা আয়না লাগানো, আর এইদিকে রয়েছে দুইটা টয়লেট। এবং সেম ওই পাশটাতে একটা বেসিন, আয়না এবং এই পাশে দুইটা টয়লেট। এবং ঠিক মাঝ বরাবর হচ্ছে নামাজের স্থান, অর্থাৎ মসজিদ। তো এই হচ্ছে এই লঞ্চের মসজিদ। এখানে নামাজের স্থান, নামাজ পড়ার জন্য এখানে আসতে পারবেন, এখানে লেখাও আছে। এখন আমরা চলে যাবো একদম পেছনে। তো এই হচ্ছে সাইলেন্সার ফানেল এবং সাইলেন্সার পাইপ। যেহেতু ডাবল সাইলেন্সারওয়ালা ইঞ্জিন, সেহেতু এই দুইটা সাইলেন্সার এক ইঞ্জিনের এবং এই দুইটা সাইলেন্সার এক ইঞ্জিনের। এখানে এসে নিজের কথা নিজেই কানে শুনতে পাচ্ছি না, আপনাদেরকে ভিডিওতে কি শোনাইতে পারলাম আল্লাহই জানে। আর এই যে সাদা ডাব্বাগুলো দেখা যায়, আরে বাপরে কি আওয়াজ! এগুলো হচ্ছে মূলত লাইফ বোট। তো এই পারিজাত লঞ্চকে যেহেতু সি সার্ভে করে সমুদ্রে চলার উপযোগী করে বানানো হয়েছিল, সেজন্য কিন্তু এরকম বেশ কিছু লাইফ বোট রাখা হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা হলে এগুলো খুলে নৌকা বানিয়ে যাত্রীদেরকে নিরাপত্তা দেওয়া যাবে। আর নদীর পাড়টা দেখেন কত চমৎকার, এগুলোকে বলে ধনচা। তো
ফসলের মাচা বানানোর ক্ষেত্রে কাজে লাগে। তো সেই ধনচা ক্ষেত বানানো আছে, ক্ষেত করেছে আর কি নদীর পাড়ে। এখানে বসে কথা বলতে গেলে আমার গলা ভেঙে যাবে। এই পেছনের সিঁড়ি যেটা একটু দেখিয়েছিলাম, এটা দিয়ে নেমে আসলাম। আর এই পেছনেও রয়েছে বেশ কয়েকটা টয়লেট, 3টা টয়লেট আছে এখানে। তো মোটামুটি লঞ্চের সব কিছু দেখা শেষ। এখন বাকি রয়েছে লঞ্চে যে নাস্তা, সেই নাস্তাগুলো খাওয়া বাকি আছে। আওয়াজ রে মাইরি। তো লঞ্চের যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিন থেকে আমরা কিছু নাস্তা করব। তো চলুন দেখা যাক কি কি পাওয়া যায় এখানে। এগুলি কত করে? 40 টাকা। আর কিছু আছে খাওয়ার মতো এরকম? আচ্ছা দিয়ে একটা আমার। হ্যাঁ, ডিম এবং রুটি দিয়ে বানানো। এটার মূল্য হচ্ছে 40 টাকা। তো খেয়ে দেখা যাক কি টাইপের এটা। কফি আছে না? কফি আছে, একটা দিন। পানি ঢালতে ঢালতে এই খাবারটার ব্যাপারে একটা তথ্য দেই। তো এটাকে জাস্ট একটা ডিম গুলে, একটা বললে ভুল হবে, হাফ ডিমকে পাতলা করে ভেজে তার উপরে 2 পিস রুটি রেখে বাস উঠিয়ে ফেলা হয়েছে। আর তার উপরে একটা টিস্যু রেখে দেওয়া হয়েছে, এইটুকুই। তো এখন এটা আহামরি কোনো মজাদার খাবার না, তবে এখন নাইমামার চেয়ে কানামামা ভালো, সেই হিসেব করে চালিয়ে দিতে হবে এটা দিয়ে। আর কফি পেয়ে গেলাম। আর এখানে ভাতের ব্যবস্থাও রয়েছে, চাইলে খেতে পারবেন। মাছ ধরার ট্রলার। তো এই ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরে, এবং ট্রলারের যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে লোড মনে হচ্ছে, অর্থাৎ মাছ ধরে নিয়ে এসেছে এবং এই মাছগুলোকে এখন বরিশাল বা যে কোনো জায়গায় নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছে। আবারও চলে আসলাম একদম পেছনে। আর এই যে দেখেন মাছ কেটে রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই পাক শাকের কাজ শুরু হয়ে যাবে। তো এখন আমরা এই প্রচণ্ড আওয়াজের মধ্যে আবারও এই জায়গার কিছু জিনিস দেখা বাকি আছে, সেটা দেখব। এখানে প্রচণ্ডভাবে সাইলেন্সারের আওয়াজ হচ্ছে, যার কারণে বেশি সময় টিকে থাকা সম্ভব হচ্ছে না। আর এই হচ্ছে টাঙ্কি। টাঙ্কির পানি ময়লা, কারণ নদীর পানিও এখন ময়লা। ময়লা বলতে ঘোলা পানি আর কি। দেখতেই পাচ্ছেন নদীর পানিও কিন্তু ঘোলা, কারণ এখন এই সিজনে প্রচুর স্রোত থাকে নদীতে, যার কারণে নদীর পাড় ভেঙে ভেঙে পানি ঘোলা হয়ে যায়। আর এই হচ্ছে লঞ্চের শুকান শেফট যেখানে উঠেছে। তো এইদিকে হাইড্রোলিকও আছে, কিন্তু সেগুলো খুলে রাখা হয়েছে। এত ছোট লঞ্চকে খুব আরামসে কিন্তু হাতের মাধ্যমে, মানে হুইলের মাধ্যমে ঘুরিয়ে ফেলা যায়, যার কারণেই কিন্তু এই ম্যানুয়াল সিস্টেমটাকে সংযোজন করা হয়েছে। এদিকে ছাদে ওঠার সিঁড়ি খুলে রাখা হয়েছে। আর এই হাইড্রোলিক লাগানো হয়েছিল মূলত লঞ্চটা যেহেতু কক্সবাজার থেকে টেকনাফ চলাচল করত, তো সমুদ্রে কোনো জাহাজকে ম্যানুয়ালি কন্ট্রোল করাটা খুবই কষ্টকর। সেজন্য কিন্তু হাইড্রোলিকের মাধ্যমে, মানে অটো, খুব ভালোভাবেই লঞ্চটাকে পরিচালনা করা যেত। তো এখন যেহেতু নদীতে চলাচল করে, সুতরাং হাইড্রোলিকের তেমন একটা প্রয়োজন পড়ে না, সেই কারণেই কিন্তু ম্যানুয়ালি শিফট হয়েছে। এই হচ্ছে কেবিন করিডোর। আর এটা যেহেতু পেছনের অংশ, তো মাঝখানে একটু গলি, তারপরে সিঁড়ি, এরপরেই হচ্ছে দ্বিতীয় তলার সোফা এরিয়া। এই হচ্ছে সোফাগুলো, এক একজন এক একটা ঘুমিয়ে আছে, বসে আছে। তো ভিড় হলে অবশ্য ঘুমিয়ে থাকার সুযোগ হয় না, বসে থাকতে হয়। প্রিয় দর্শক, নদীর এই যেই জায়গাটায় আছি আমরা, এর সোজা বরাবর চলে গেলে হচ্ছে কালীগঞ্জ চ্যানেল। আর এই দিক থেকে ডান দিকে হচ্ছে মেহেন্দিগঞ্জ পাতারহাট। তো আমরা যেহেতু পারিজাত লঞ্চে আছি, তো এই লঞ্চটা এই মেহেন্দিগঞ্জ পাতারহাট ঘাট করবে, তো সেজন্য ডান দিকে যাবে। আর এই দিকে যদি দেখেন একটা লঞ্চ দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে, তো এই দিকে হচ্ছে কালাবাদর নদী। শুনতেই কেমন যেন হাসি আসে, কালাবাদর নদী। তো এই কালাবাদর নদীর দিকে যাচ্ছে আর কি এই লঞ্চটা। তো এদিকে হচ্ছে মুলাদি, সম্ভবত হতে পারে মুলাদির লঞ্চ, কিন্তু এত দেরি করে কোথা থেকে আসলো, কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। প্রিয় দর্শক, এইখান থেকেই হচ্ছে সোজা যদি চলে যাওয়া হয়, তাহলে সেটা চলে যাবে কালীগঞ্জ চ্যানেল ধরে মেঘনা নদীতে। আর এই যে ডান দিকে আমাদের পারিজাত লঞ্চ ঘুরে যাচ্ছে, এই ডান দিকে হচ্ছে পাতারহাট মেহেন্দিগঞ্জ, এবং সেই মেহেন্দিগঞ্জে ঘাট করে এরপরে সোজা ওই দিক থেকে ইলিশা চ্যানেল ধরে পারিজাত লঞ্চ চলে যাবে ইলিশা ঘাটে। তো এইখান থেকেই আর কি আমাদের লঞ্চ ডান দিকে মোড় নিচ্ছে। আর এইদিকে দেখেন কত বড় নদী, এবং ওই দিকে যদি দেখাই, এই নদীর পরে একটা চর আছে, এবং সেই চরের ওই পাশে হচ্ছে কালাবাজার নদী। তো
তো সেখানে ওই লঞ্চটাকে দেখা যাচ্ছে, যেটা একদম ঘোলা ঘোলা লাগতেছে। পারিজাত লঞ্চ এই মুহূর্তে দুর্দান্ত গতিতে মেহেন্দিগঞ্জের পাতারহাটের দিকে এগিয়ে চলতেছে। নদীর একদম পার ঘেঁষে চলতেছে লঞ্চটা, যার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে এবং সবুজ প্রকৃতি কাছ থেকে উপভোগ করতে পারতেছি। আর সামনে একটা ছোট্ট লঞ্চ, এটা সম্ভবত এখান থেকে যাত্রী ওঠানোর জন্য পাড়ে ভিড়তেছে। এখানে কোনো শক্ত ঘাটের ব্যবস্থা করা নাই, যার কারণে মাটির উপরেই তাকে যাত্রী ওঠানোর জন্য ভিড়তে হবে। আর এই নদীতে ঢোকার পরে পারিজাত লঞ্চ গতি কিছুটা কমিয়েছে, যা বুঝতেছি আর কি। তো দেখেন কয়েকজন যাত্রী উঠবে, সেজন্য অপেক্ষা করতেছে এবং সেও ঠিকঠাকভাবে প্লেস করতেছে। তো এখন যেভাবে পারিজাত লঞ্চ এখান থেকে গেল, তো লঞ্চের ঢেউয়ে আবার কোনো সমস্যা না হয়। ইস, যা ভাবতেছিলাম দেখলেন তো, মানে পারিজাত লঞ্চের ঢেউ যখন ওই লঞ্চে গিয়ে লাগে তখন কিন্তু ওই লঞ্চটা কন্ট্রোল হারিয়ে ফেলে এবং জোরে সোরে নড়ে ওঠে, যার কারণে কিন্তু মেয়েটা পড়ে যায়। তো এক্ষেত্রে মারাত্মক দুর্ঘটনাও হতে পারতো, পাও ভেঙে যেতে পারতো। তো যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন। এই দিকে নদীর পাড়ের অবস্থা দেখেন, নৌকা কেমন উল্টে পাল্টে যাচ্ছে। এরকম লঞ্চ একটু দ্রুত গতিতে গেলেই কিন্তু নদীর পাড়ে মারাত্মকভাবে এরকম ঢেউয়ের সৃষ্টি হয়, নদী ভাঙন সৃষ্টি হয়। আর এসব কারণেই কিন্তু গ্রিন লাইন লঞ্চও বারবার কেস খায়। যদিও এই লঞ্চের কারণেই যে নদী ভাঙে বিষয়টা এমন না, তো কারণ লঞ্চ যখন চলাচল করে নাই তখনও নদী ভেঙেছে, আবার লঞ্চ যদি বন্ধ করে দেন তারপরে নদী ভাঙবে। তবে এটা লঞ্চের কিছুটা দোষারোপ করা যেতে পারে যে লঞ্চের প্রচণ্ড ঢেউয়ের কারণে নদীর পাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যাই হোক, দেখেন এই জায়গার নৌকাগুলোকেও কিন্তু নাস্তানাবুদ করে ছাড়তেছে পারিজাত লঞ্চ। পাতারহাট থেকে ছেড়ে আসলো এমভি হানজালা এবং ভালো গতির সাথেই বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। আমাদেরকেও ছোটোখাটো হাদিয়ে দিয়ে গেল। পাতারহাট ঘাটে চলে আসলাম। তো ঘাট প্লেসে সঠিকভাবে বার্থিং নেওয়ার জন্য ড্রাইভার সাহেব যে মুভমেন্টটা দেখাচ্ছেন একদম লাজবাব। উনি পাক্কা দক্ষতার সাথে কত দ্রুত হুইলটাকে ঘোরাচ্ছেন এবং যতটুকু প্রয়োজন দেখেন দুই হাতে পুরো ফ্যানের মতো ঘুরাইতেছে। তারপরে আবার মানে বাম হাতে হুইল ঘুরানোর অবস্থায় কিন্তু ডান হাতে আবার টেলিগ্রাফ দিয়ে ইঞ্জিন রুমে সংকেত পাঠাচ্ছেন যে ইঞ্জিনকে পরিচালনা করা। একই সাথে দুই দিকে মাথা খাটাইতেছেন। ইটস এ জিনিয়াস। যাক, এখন একটু ঠান্ডা হয়েছে। আমরা পাতারহাট লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7:45। তো 6টায় বরিশাল থেকে ছেড়ে এখন পাতারহাটে পৌঁছেছি 7:45। অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিট সময় লেগেছে আমাদেরকে পাতারহাট লঞ্চ ঘাটে আসতে। এখানে 2টা লঞ্চ থামানো আছে। এখানে বরিশাল থেকে আসা অনেক যাত্রী নেমে যাচ্ছে। তো আমি দোতলায় ছিলাম, তো দোতলায় প্রায় খালি হয়ে গিয়েছে। আর বেশ কিছু যাত্রীকেও আমরা দেখতে পাচ্ছি অপেক্ষমান, যারা ইলিশা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাবে। তো প্রচণ্ড রৌদ্রের কারণে এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না। হ্যাঁ, ঘেমে গিয়েছি, তো একটু ওই পাশে যাই। এই মেহেন্দিগঞ্জের সাথে যেহেতু সড়ক পথের সরাসরি যোগাযোগ নেই, তো এইসব এলাকার মানুষের যাতায়াত সবসময় এই নদীপথেই করতে হয়, হয়তো লঞ্চে অথবা এই যে দেখেন স্পিড বোট আছে। তো যদি কোনো ইমার্জেন্সি যাওয়া লাগে অথবা প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু এই স্পিড বোটে তারা যাতায়াত করে। একটু বেশি ভাড়া দিয়ে স্পিড বোটে যেতে হয়। তো এই হচ্ছে স্পিড বোট ঘাট। আর যাদের হাতে সময় থাকে অথবা জরুরত না থাকে তারা অবশ্য লঞ্চেই যাতায়াত করে। ঘড়িতে এখন 7:55 বাজে। তো এই মুহূর্তে পাতারহাট থেকে ছেড়ে দিল পারিজাত লঞ্চ এবং এখন ইলিশার উদ্দেশ্যে রওনা হবে। যাত্রী নামতে যতটুকু সময় লেগেছে এবং বেশ কিছু মালামাল এসেছে, তো সেগুলো নামিয়ে 10 মিনিটের মধ্যেই কিন্তু পাতারহাট ঘাট ত্যাগ করলো। এই হচ্ছে ড্রেজার। তো এটা মূলত সরকারি ড্রেজিং প্রকল্প। যেসব জায়গায় নদীতে চর জাগে অর্থাৎ নদী খননের প্রয়োজন হয়, সেখানে এই ড্রেজারের মাধ্যমে নদীর বালি নিষ্কাশন করা হয় এবং নদী খনন করা হয়।
তো পাতারহাট লঞ্চঘাট থেকে ছেড়ে কিন্তু ফুল স্পিডে এগিয়ে যাচ্ছে আমাদের পারিজাত লঞ্চ। এভাবে সোজা চলতেছে কেন বুঝতেছি না, কোথায় যেতে চাই আসলে। আমি এই পাতারহাট থেকে ইলিশা এই রুটে আগে কখনো যাতায়াত করিনি, এটাই প্রথম। লঞ্চঘাটের পরে এই যে এরিয়াটা, এদিকে মূলত পানি খুব কম, মানে গভীরতা কম, যার কারণে এই দিক থেকে লঞ্চ চালানোটা হচ্ছে রিস্কি। এই গোল এরিয়াটা, এজন্য কিন্তু আমাদের লঞ্চ ওই পাতারহাট থেকে ছেড়ে ডাইরেক্ট ওদিকে না গিয়ে অনেকটা পথ ঘুরে এসেছে এবং এইভাবে ঘুরে তারপরে যাবে। দিনের বেলা লঞ্চ ভ্রমণটা একটু বেশি আনন্দদায়ক হয়, কারণ নদীর বিশালতা উপভোগ করা যায়, প্লাস নদীর পাড়ের সবুজ প্রকৃতি, সমস্ত সৌন্দর্য একসাথে উপভোগ করার একটা প্যাকেজ থাকে দিনের বেলা নদী ভ্রমণ করলে, যেমনটা পাচ্ছি আমি আজকে। প্রিয় দর্শক, আমরা ইলিশা চ্যানেলের একদম শেষ মাথায় চলে আসলাম। এই যে নদীর ওই পাড়টা দেখেন, কিছু গাছগাছালি দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই নদীর শেষ সীমান্ত। আর তারপরেই হচ্ছে মেঘনা নদী শুরু। তারপরে দেখেন মেঘনা নদীর মানে এই প্রান্ত তো শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু ওই প্রান্তের কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না, বিশাল নদী। তো আমরা একদম ইলিশা চ্যানেলের শেষ প্রান্তে চলে আসলাম। এই হচ্ছে এই পাশ থেকে, আর আপনাদেরকে ওই পাশ থেকেও দেখাবো। আর ঘড়ির কাঁটা এখন 8:32, অর্থাৎ 8:30 বাজে আর কি। তো বলতে পারেন আমরা 9টার আগেই পৌঁছে যাব ইলিশা ঘাটে। তো আমরা এই পাশে চলে আসলাম, এ পাশ থেকেও আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ইলিশা চ্যানেলের শেষ সীমান্ত এবং এরপর থেকেই হলো একবারে মানে এই পার থেকে দেখতে গেলে ওই পারে কোনো কুল কিনারা দেখা যায় না, শুধু অথই পানি আর পানি। বিশাল মেঘনা নদী শুরু হবে একটু পরেই। প্রিয় দর্শক, এদিকের কিছু অংশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে নদী ভাঙনের কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো। এখানে সাইক্লোন সেন্টারের সামনে অনেক পরিমাণে বালুর বস্তা এবং এগুলো দিয়ে নদী ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে। প্লাস এইদিকে যে নারিকেল গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তো দেখতে কিছুটা সেন্ট মার্টিনের মতো মনে হচ্ছে এই জায়গাটা। এবং এইখানেও দেখেন বস্তা দিয়ে ব্লক করা হয়েছে যাতে করে নদী ভাঙন রোধ করা যায়। তো এইসব জায়গা খুবই ক্ষতিগ্রস্ত। আর এটা অলমোস্ট মেঘনা নদীর পার, আর আমরা মেঘনা নদীতে নেমে গিয়েছি। তো এই পাশ থেকে আমরা মেঘনা নদীর পার ঘেঁষে যাচ্ছি এবং এই সোজা বরাবর বেশ কিছু সামনেই হচ্ছে ডান পাশে ইলিশা ঘাট। আমরা যদি আপনাদেরকে বাম পাশটা দেখাই তাহলে বুঝতে পারবেন নদীর কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না এখানে আর। এদিকে হচ্ছে ইলিশা চ্যানেলের আরেক প্রান্ত, তবে এই হচ্ছে মেঘনা নদী। দেখেন নদীর কোনো কুল কিনারা দেখা যায় কিনা। ক্যামেরা যত বড়ই জুম করি না কেন, এখান থেকে এক পার থেকে অন্য পার দেখা যায় না নদীর। শুধু পানি আর পানি। দর্শক, এই মুহূর্তে আমরা ইলিশা ঘাটে পৌঁছে গিয়েছি। আর এই যে দেখেন, হ্যাঁ, কিছুক্ষণ আগে সম্পদ লঞ্চ ছেড়ে গিয়েছে। তো দুর্ভাগ্য, আমার খুবই ইচ্ছা ছিল সম্পদ লঞ্চে করে ঢাকায় যাব। যাই হোক, কিছু করার নেই, এখন নেমে যেতে হবে। তো নেমে যাচ্ছি। আর আপনাদেরকে যদি দেখাই, আমাদের লঞ্চ অলরেডি মানে পারিজাত অলরেডি ইলিশা ঘাটে ভিড়েছে। ওদিকে একটা লঞ্চ দেখা যাচ্ছে এবং এই যে ইলিশা ঘাট। দেখো আমি নেমে যাচ্ছি। তো আমরা ইলিশা ঘাটে পৌঁছে গিয়েছি। এই হচ্ছে পারিজাত লঞ্চ। তো মোটামুটি ছোট একটা সফর দিলাম পারিজাত লঞ্চে, খুবই সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, আমি শরীর খুব ক্লান্ত, কিছু সময় ঘুমিয়েছিও। যাই হোক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং
যারা ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে থাকলে ভাই কিপটাইম সিপটাইম বাদ দেন, দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান। তো দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিও এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।